বিভাগ বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সকল গুণীজনকে দীপ্রাহরিক শুভেচ্ছা জানাই। 27 সেপ্টেম্বর 2021 থেকে 30 সেপ্টেম্বর 2021 পর্যন্ত বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ আয়োজিত যে ছাত্রছাত্রী আলোচনা সভার আয়োজন করা হয়েছে, আজ তার প্রারম্ভিক দিবস। আমাদের আলোচনা সভার বিষয় হলো আমাদের রাজ্য পশু পক্ষী এবং মৎস্যের সম্পর্কে তথ্য তুলে ধরা ও তাদের প্রাকৃতিক সংরক্ষণের বিষয়ে আলোকপাত করা এবং সামাজিক সচেতনতা গড়ে তোলা। আজকের আলোচনা সভায় ছাত্রছাত্রীরা এ এবং এইচ এই দুটি শ্রেণীতে বিভক্ত হয়ে সাদা বক্ষ মাছরাঙা ও মেছো বিড়ালের জীবনপুঞ্জি ও তাদের প্রকৃতিতে সংরক্ষণের বিষয়ে আলোকপাত করতে প্রয়াসী হবে। আমাদের এই ক্ষুদ্র প্রয়াস সামান্য জনসচেতনতা যদি গড়ে তুলতে পারে সাধারণ জনসচেতনতা, তাহলে আমরা মনে করি যে আমাদের প্রচেষ্টা সার্থক হবে। আমি এখন প্রাণীবিদ্যা বিভাগের বরিষ্ঠা সহযোগী অধ্যাপিকা ডক্টর বুলুদা মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আজ এই শুভ অপরাহ্নে আমি সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি সর্বাগ্রে আমার হার্দিক আহ্বান জানাই আমাদের কলেজের অধ্যক্ষ মহাশয় ডক্টর গৌতম বিট মহাশয়কে, যিনি আমাদের প্রাণীবিদ্যা বিভাগকে অনুপ্রাণিত করেছেন এই আলোচনা সভা আয়োজন করার জন্য। আমি আহ্বান জানাই এসজিবি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান শ্রী শ্যামা প্রসাদ সাই মহাশয়, যিনি আজ এই আলোচনা সভার চেয়ারপারসন। আমি আহ্বান জানাই ডক্টর পিনাক দত্ত, যিনি এই আলোচনা সভার চিফ গেস্ট এবং আমাদের আইকিউএসি কোঅর্ডিনেটর। আমি সাদর আহ্বান জানাই আমার প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রছাত্রী যারা আজ এই আলোচনা সভায় স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট, যার সায়েন্টিফিক নেম প্রায়োনাইলিউরাস ভিভেরিনাস, এবং হোয়াইট ব্রেস্টেড কিংফিশার, যার সায়েন্টিফিক নেম হ্যালসায়ন সিমেরেন্সিস, এর উপর বক্তব্য উপস্থাপনা করবেন। আমি প্রাণীবিদ্যা বিভাগের সমস্ত শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী এবং ছাত্রছাত্রীদের এই আলোচনা সভায় যোগদান করার জন্য আহ্বান জানাই। আমাদের আজকের এই আলোচনা সভার বিশেষত্ব হলো এই আলোচনা সভার বক্তা আমাদের প্রাণীবিদ্যা বিভাগের ছাত্রছাত্রী। এটা আমাদের কাছে অত্যন্ত গর্বের বিষয়। এই আলোচনা সভার উদ্দেশ্য সমস্ত মানুষকে স্টেট অ্যানিম্যাল ফিশিং ক্যাট এবং হোয়াইট ব্রেস্টেড কিংফিশার এদের সংরক্ষণের প্রয়োজনীয়তা সম্পর্কে সকলকে অবগত করা এবং এই সমস্ত প্রাণীদের যারা ক্রিটিক্যালি এন্ডেঞ্জার্ড তাদের অবলুপ্তির থেকে রক্ষা করা। আমি আশা করি আমাদের ছাত্রছাত্রীরা আগামী দিনে এই সমস্ত প্রাণীদের অবলুপ্তি থেকে রক্ষা করার জন্য অগ্রণী ভূমিকা পালন করবে। আমি আমার সকলকে স্বাগত জানাচ্ছি এই সভায় এবং অবশেষে আমি আমাদের কলেজের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়কে তার উদ্বোধনী বক্তব্য উপস্থাপনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর বিট মহাশয়, প্লিজ। থ্যাংক ইউ বুলুদি। শুরুতেই আমি কনগ্রাচুলেশন জানাবো জুলজি ডিপার্টমেন্টের সমস্ত ফ্যাকাল্টি মেম্বারদেরকে এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। বিগত প্রায় 2 বছর ধরে আমরা প্রচুর ওয়েবিনারের আয়োজন করেছি, তার মধ্যে এটা হচ্ছে সবচাইতে স্পেশাল এই কারণেই যে আজ এতদিন আমাদের বক্তব্য আমাদের ছাত্রছাত্রীরা শুনেছে, আজকে আমরা ছাত্রছাত্রীরা বক্তব্য রাখবে, আমরা শুনব। সত্যি শুধু উদ্যোগ, শুভ উদ্যোগ। আশা করি এই ধরনের একটা এত বড় মহতি উদ্যোগ খুব সফল হবে এবং আমাদের যে এন্ডেঞ্জার স্পেসিসগুলো তাদের ডিগ্রি অফ এন্ডেঞ্জারনেসটা একটু হয়তো কমবে। আজকের এই ওয়েবিনারের চেয়ারপারসন প্রফেসর শ্যামাপ্রসাদ সাই, ডিপার্টমেন্ট অফ জুলজি, এসজিবি কলেজ বাগাটি, ওনাকে বিশেষভাবে সম্মান জানাতে চাইছি, বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাইছি। আমাদের এই ওয়েবিনারে চেয়ারপারসন হিসেবে যুক্ত হওয়ার বা থাকার জন্য উনি রাজি হয়েছেন এবং আমাদের সঙ্গে আছেন। আশা করছি পরবর্তী আমাদের এই ধরনের যাবতীয়
অনুষ্ঠান হবে, তাতে পরবর্তীকালে দুই কলেজ মিলে যদি আমরা একসঙ্গে করতে পারি, তাহলে সেটা আরো বেশি আরো বেশি মাসের কাছে আমরা পৌঁছাতে পারবো। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র উইদিন দ্য কলেজ, উইদিন দ্য স্টুডেন্টস, তা তো নয়। আমাদের উদ্দেশ্য অ্যাকচুয়ালি এই এন্ডেঞ্জার স্পিসিস কারা আছে, যেমন বিশেষ করে আজকে যে আমরা আলোচনাগুলো করবো, ফিশিং ক্যাট, হোয়াইট থ্রোটেড কিংফিশার আর হিলসা, এরা কেন এন্ডেঞ্জার্ড হয়েছে, কিভাবে এদেরকে ওই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে আসা যাবে, সেটা কিন্তু আমাদের মাসের মধ্যে পৌঁছে দিতে হবে, থ্রু আওয়ার স্টুডেন্টস, থ্রু আওয়ার ডিফারেন্ট লেকচার্স, থ্রু আওয়ার ডিফারেন্ট সেমিনার্স, ওয়েবিনার্স, এটসেট্রা। তো hopefully our arrangement will be all right. It is already all right, and hopefully this will be a great success for the Department of Zoology. Thank you, Department of Zoology once again, and finally thanks to Professor Shema Prasad Saib. Yes, that's it. Thank you. বুলুদি, আমি এবার আমাদের কলেজের কোঅর্ডিনেটর ডক্টর আইকিউএসি কোঅর্ডিনেটর ডক্টর পিনাক দত্ত মহাশয়কে তার বক্তব্য উপস্থাপনা করার জন্য আহ্বান জানাচ্ছি। ডক্টর পিনাক দত্ত, প্লিজ। হ্যাঁ, থ্যাংক ইউ বুলুদি। মানে অ্যাকচুয়ালি এখানে আমার কিছু বলার থাকে না, অনেকেই অনেক কথা বললেন, সবাই জেনে গেছে। মেন ব্যাপারটা হচ্ছে ট্রেনিং অ্যান্ড টিচিং এই পদ্ধতিতে ইজ এ ভেরি গুড উদ্যোগ, আমি এটুকুই বলবো। মানে স্টুডেন্টরা যখন এটা প্রিপেয়ার করেছে টু ডেলিভার, তার মানে তারা অনেক বেশি ডেটা ঘাটাঘাটি করেছে, তারা এখন অনেক এনরিচমেন্ট ইজ দ্য প্রায়র টুয়ার্ডস প্রিজার্ভেশন বা কনজারভেশন। নিজেকে এনরিচ করো। এবার যখন তুমি টক ডেলিভার করছো উইদিন ইয়োর কমিউনিটি অ্যান্ড ইনসাইড দ্য লোকালস, মানে উইদিন দ্য লোকালস, ইট ইজ অলওয়েজ হেল্পফুল। সুতরাং বাই ডুইং দিস, আমি যেটা মনে করি সেটা হচ্ছে উই আর অ্যাকচুয়ালি ডেভেলপিং a good battalion for the future who can support conservation. আমি এটুকুই বলবো, বেশি সময় নষ্ট করব না। আমি চাই ওদের লেকচারটা প্রায়োরিটি পাক। থ্যাংক ইউ সো মাচ। আর শ্যামাদাকে আলাদা করে আর কি বলবো, হি ইজ ভেরি ক্লোজ টু মি, আর উনি এখন এখানকার চেয়ারপারসন। সো ওয়েলকাম আমাদের কলেজের তরফ থেকে। থ্যাংক ইউ অল। আজকের এই আন্তর্জাল আলোচনা সভায় অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁই মহাশয়কে উপস্থিত করতে পারার সুযোগ পাওয়ার জন্য আমি আনন্দিত এবং কৃতজ্ঞ। অধ্যাপক সাঁই বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর উপাধি লাভের পরে এই বিশ্ববিদ্যালয়ে গবেষণা করাকালীন শ্রীগোপাল ব্যানার্জি মহাবিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হিসেবে প্রাণীবিদ্যা বিভাগে যোগদান করেন। দীর্ঘ 24 বছর তিনি এই মহাবিদ্যালয়ে অত্যন্ত সম্মানের সঙ্গে ও সাফল্যের সঙ্গে তার কার্যে অবতীর্ণ আছেন। বর্তমানে তিনি ওই মহাবিদ্যালয়ে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত। আমি অধ্যাপক সাঁইকে আজকের আলোচনা সভার আলোচনা নিরীক্ষকের আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ করছি। অধ্যাপক সাঁই। ধন্যবাদ। আমি সকলকে ধন্যবাদ জানাই। প্রথমত আমি আমাদের কলেজের যাকে বলে একদম দুটো পিঠুপিঠি কলেজ যাকে বলে, বা সেই সিবলিংস এর মতো হয় আর কি, দুটো কলেজ এক কথাতেই উচ্চারিত হয়, বিজয়নারায়ণ মহাবিদ্যালয় আর শ্রীগোপাল ব্যানার্জি কলেজ। তো এই ধরনের আয়োজনে আমি খুবই আনন্দ পেয়েছি এবং সেই জন্য আমি প্রথমেই এখানে রয়েছেন বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মশাই, তাকে আমি ধন্যবাদ জানাই যে আমাকে জুলজি ডিপার্টমেন্ট এবং সামগ্রিকভাবে কলেজের পক্ষ থেকে আমার কথা ভাবার জন্য। এটাই আমার ভালো লাগছে এবং
আচ্ছা মানবেশ দা, আমি মানে দু কথা করে বলেই নিচ্ছি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো আমাদের এখানে প্রত্যেককে আমাদের এতটাই চেনা, চেনা মানে এখানে জুলজি ডিপার্টমেন্টের যারা রয়েছেন, আহ, অধ্যক্ষ মশাইয়ের সঙ্গে আমার হয়তো সরাসরি কখনো হয়নি, দেখা হয়নি, কিন্তু ওনার কথা এত শুনেছি, এবং বিশেষ করে আবার এই মুহূর্তে যেহেতু আমাদের কলেজে যিনি অধ্যক্ষ হয়ে যোগদান করেছেন, তিনি তো আহ, এই বিজয়নারায়ণ কলেজেরই অধ্যাপক ছিলেন, ফলে সেই সূত্রে আরো জানতে পারছি। প্লাস হচ্ছে আহ মানবেশ দা, বুলুদি, সরোজ, মিলিতা, কৌশিক, সকলেই এত পরিচিত যে জুলজি ডিপার্টমেন্টের, এবং দু একবার আমি পরীক্ষা নিতেও গেছি, ফলে একটা পুরোটাই একটা হোমলি অ্যাটমসফিয়ারে ব্যাপারগুলো আমরা কি বলবো যা কিছু করি। আর আইকিউএসি কোঅর্ডিনেটর হিসেবে রয়েছে পিনাক, পিনাক দত্ত। পিনাক তো বহুদিনের মানে পরিচিত, বিকজ আর একটা ওর সঙ্গে পরিচয় রয়েছে ভীষণ ভাবে সেটা, এবং আরো আরো একটা কারণে, যে সেটা হচ্ছে যে আমরা এই ওয়াইল্ড লাইফ নিয়ে আমরা ফটোগ্রাফি করতে ভালোবাসি, বেড়াতে ভালোবাসি। অবশ্য পিনাক বেশি ফটোগ্রাফি করতে ভালোবাসে ওয়াইল্ড লাইফ নিয়ে, কৌশিক ভালোবাসে, মিলিতাও দেখেছি খুবই ইন্টারেস্টেড। তো সবাই মোটামুটি, যেহেতু আমরা জুওলজি এবং এই বিষয়গুলো নিয়ে আমাদের একটা আনন্দের জায়গা। তবে আমার যেটা খুব ভালো লাগছে সেটা হচ্ছে আমি একেবারেই এই ধরনের মানে খুব ফর্মাল অনুষ্ঠানে অভ্যস্ত নই, এবং কোনোদিন বোধহয় কোথাও এরকম আমি এই ধরনের সম্মান পাইওনি। ফলে আমি আরো বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি বিজয়নারায়ণ কলেজের জুওলজি ডিপার্টমেন্টের সকলকে, অধ্যক্ষ মহাশয়কে, কোঅর্ডিনেটর পিনাক দত্ত, সকলকে আমি খুব আন্তরিক মানে কি বলবো ধন্যবাদ এবং ভালোবাসা। তার কারণ হচ্ছে এই সুযোগ আমাকে এই এই সম্মানটা দেওয়ার জন্য। বাট ওই যে কথাটা পিনাক বললো, আমি সেটাই বলবো যে আজকে ছাত্রছাত্রীরা তারা বলবে, আমি আমরা শুনবো। হ্যাঁ, সরি, আমি যে সঙ্গে রয়েছেন আপনাদের বিজয়নারায়ণ কলেজের অনেক অধ্যাপক এর সঙ্গে এই গ্রুপে রয়েছেন, তাদের সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, এবং তাদের অনেকেই আমার পরিচিত, আবার হয়তো অনেকে সরাসরি পরিচিত নন। তো প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই, এবং আজকে আমরা শুধু কথা না বাড়িয়ে আমাদের যে ছাত্রছাত্রী স্নেহের তারা কি বলছে তাদের কাছ থেকে আমরা শুনবো, এবং আমরা যে কথাটা এখানে আমার এটা ভালো লেগেছে যে এই টপিক চয়েসটাও খুব সুন্দর হয়েছে, যে আমাদের রাজ্যের যে পাখি এবং যে প্রাণী সে দুটিকে নিয়ে স্টুডেন্টরা পড়াশোনা করেছে, তারা অনেক ভেবেছে নিশ্চয়ই বিষয়টাকে, সেটাই আমরা শুনবো। তাই সকলকে আরেকবার ধন্যবাদ জানাই, এবং আমি আহ, আহ, ধন্যবাদ জানাই যে আমাকে এই এই অনুষ্ঠানের মধ্যে যুক্ত করার জন্য। আমি খুবই খুশি। ধন্যবাদ অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁই। এখন আমরা আমাদের থ্যাংক আলোচনা ইউ স্যার। চক্র শুরু করছি। আজকে প্রথম আলোচনার বিষয় হলো সাদা বক্ষ মাছরাঙা। এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য আমি এ গ্রুপের সদস্যদের আহ্বান জানাচ্ছি। তোমরা অনুগ্রহ করে আলোচনা শুরু করার প্রাক্কালে তোমাদের পরিচয় প্রদান করবে। নমস্কার স্যার, এবং উপস্থিত সমস্ত ম্যাডামদের, এবং আমার যত রকম এখানে স্টুডেন্ট বন্ধু বান্ধব আছে সবাইকেই আমি আমার দলের পক্ষ থেকে অভিনন্দন এবং নমস্কার জানাই। তো আমার দলে আমি, শুভজিৎ শ্রী, নিভা ঘোষ, পূজা বিশ্বাস এবং সাগর মিত্র, আমরা চারজন চেষ্টা করেছি যে আমাদের রাজ্য পাখি অর্থাৎ স্টেট বার্ড হোয়াইট ব্রেস্টেড বা হোয়াইট থ্রোটেড কিংফিশার বা বাংলায় বললে সাদা বুক মাছরাঙা, যেমনটা স্যার বললেন, সেটা নিয়ে একটু নাড়াচাড়া তোমরা কোন ঘাটাঘাটি। সেম সেটা বলে দাও। তোমরা কোন হ্যাঁ সেম স্যার, সেটাও বলে দাও। হ্যাঁ স্যার, আমরা বর্তমানে বিজয়নারায়ণ মহাবিদ্যালয় কলেজের ফোর্থ সেমের স্টুডেন্ট, এবং চারজনই আমরা ফোর্থ সেমের স্টুডেন্ট। তো আমরা চেষ্টা করেছি একটু নাড়াঘাটা করার, এবং আজকে যেটুকু আমরা পেরেছি সেটুকু আমরা আপনাদের সাথে শেয়ার করে নিতে চাই। তো এই বলে আজকে আমরা আমাদের এই অনুষ্ঠান শুরু করতে চলেছি। আপনারা প্লিজ একটু শুনবেন এবং মন্তব্য বক্তব্য যা আছে দয়া করে আমাদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।
শুভ অপরাহ্ন। উপস্থিত আমার সকল শ্রদ্ধেয় শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয়া, আপনাদের আমাদের উপস্থাপনকারী সকল সদস্য ও সদস্যদের তরফ থেকে নমস্কার জানাই। উপস্থিত আমার সকল বিভিন্ন বর্ষের ছাত্র ছাত্রী বন্ধুদের জানাই স্বাগতম। আজ আমরা আপনাদের সকলের সাথে আমাদের স্টেট বার্ড বা রাজ্য পাখি হিসাবে গণ্য হোয়াইট থ্রোটেড কিংফিশার সম্বন্ধিত কিছু জানা অজানা তথ্য ভাগ করে নেব। আমরা চেষ্টা করব আমাদের এই উপস্থাপনাটি যথাসম্ভব আপনাদের মনজ্ঞ করে তোলার। হোয়াইট থ্রোটেড কিংফিশার, যাকে বৈজ্ঞানিক ভাষায় হ্যালকনস মায়ারেন্সিস নামে চেনা হয় এবং যাকে বাংলায় সাদাবুক মাছরাঙা নামে ডাকা হয়, পাখিটি যে আমাদের রাজ্যের পাখি তা আমার মতনই এখানে উপস্থিত আমার ছাত্রছাত্রী বন্ধুদের মধ্যে অনেকেই হয়তো জানতাম না। কিন্তু এই অনুষ্ঠানের সুবাদে আমরা আমাদের প্রাণী জগতের এই সুন্দর প্রাণীটির সাথে সুপরিচিত হয়েছি। আওয়ার টিম মেম্বার্স: পূজা বিশ্বাস, শুভজিৎ সি, নিভা ঘোষ এবং আমি সাগর মিত্র আজ আপনাদের সকলের সাথে প্রাণী জগতের এই সুন্দর প্রাণীটির পরিচয় করিয়ে দেব। হোয়াইট থ্রোটেড কিংফিশারের সৌন্দর্য সম্পর্কে বলি। মাছরাঙা পাখিটির নাম মাথায় আসলেই যে চিত্রটি আমাদের মনে ভেসে ওঠে তা হলো উজ্জ্বল নীল পালকের বর্ণালীযুক্ত লম্বা লাল ঠোঁটের একটি পাখির কথা। এবার আমরা এর দৈহিক বর্ণনা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে ভাগ করে নেব। মাছরাঙার অন্যান্য প্রজাতিগুলির তুলনায় সাদাবুক মাছরাঙা খানিক বড় মাপের হয়ে থাকে। এদের পরিণত পাখিগুলি 27 থেকে 28 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট হয়ে থাকে। এদের পৃষ্ঠদেশ উজ্জ্বল নীল বা কখনো নীলাভ সবুজ বর্ণের পালক দ্বারা আবৃত থাকে। বুক ও গলার অংশ কার্যত সাদা পালক দ্বারা আবৃত, যার জন্যই এদের এইরূপ নামকরণ। বাঁদিকে ছবিটিতে যেমনটা দেখা যাচ্ছে, ঠোঁট ও পা দুটি উজ্জ্বল লাল বর্ণের। এদের গলা ও বুক বাদে উদারদেশ গাঢ় বাদামি বর্ণের পালক দ্বারা আবৃত, যা অন্যান্য প্রজাতির কিংফিশারদের থেকে এদেরকে অনেকটা আলাদা করে। যখন এরা উড়ে যায় এদের ডানায় কিছু সাদা ও অল্প কিছু কালো বর্ণের পালকের প্যাটার্ন লক্ষ্য করা যায়, যেমনটা ডান দিকের ছবিটাতে দেখা যাচ্ছে। পরিণত স্ত্রী পুরুষ উভয়েরই এই একই রকম পালকের বর্ণ বর্তমান। প্রসঙ্গত আরো একটি মজাদার তথ্য আপনাদের দিই। আমরা মাছরাঙার যে নীল বা নীলাভ সবুজ বর্ণ দেখে থাকি তা আসলে নীল বা নীলাভ সবুজ নয়। গবেষণায় পাওয়া গেছে এদের পালকগুলি আসলে বাদামি বর্ণযুক্ত, কিন্তু এদের পালকগুলির সজ্জার ক্রম এবং এদের পালকগুলির বিশেষ আণুবীক্ষণিক গঠনের জন্য যখন সাদা আলো এর উপর এসে পড়ে তখন নীলাভ বা কখনো নীলাভ সবুজ বা বেগুনি ইত্যাদি রঙের বিচ্ছুরণ ঘটে, যার ব্যাখ্যা আলোর ভৌতক্রিয়া সংক্রান্ত টিন্ডাল এফেক্ট থেকেও দেওয়া যায়। হোয়াইট থ্রোটেড কিংফিশারের জীবনকাল সম্পর্কে একেবারে সঠিক কোনো তথ্য না থাকলেও কিছু স্টাডিতে দেখা গেছে কোনো কোনো পাখি সর্বোচ্চ 5.5 বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। এবার আমরা ভারতের কিংফিশার প্রজাতিগুলি সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আমাদের ভারতবর্ষে মাছরাঙার মোট 12 ধরনের প্রজাতি লক্ষ্য করা যায়। এরা হলো যথাক্রমে পাইট কিংফিশার, হোয়াইট থ্রোটেড কিংফিশার, কোলারেট কিংফিশার, স্টকবিল কিংফিশার, ওরিয়েন্টাল ড্রাফট কিংফিশার প্রভৃতি। স্লাইডটিকে একটু ভালোভাবে লক্ষ্য করলেই দেখা যাচ্ছে যে প্রথম দেখায় যদি বিচার করি তবে এদের পালকের বর্ণ ও দেহের আকারই এদের এক প্রজাতিকে অন্যটির থেকে আলাদা করেছে। পশ্চিমবঙ্গের কিংফিশার প্রজাতি সমূহ: উত্তর থেকে দক্ষিণ আমাদের পশ্চিমবঙ্গে মাছরাঙার মোট 9টি প্রজাতি লক্ষ্য করা যায়। যেমনটা স্লাইডে দেখা যাচ্ছে, কমন কিংফিশার, স্টকবিল কিংফিশার, পাইট কিংফিশার, হোয়াইট থ্রোটেড কিংফিশার, ব্ল্যাক ক্যাপ কিংফিশার, ক্রেস্টেড কিংফিশার, ব্রাউন কিংফিশার অ্যান্ড রাডি কিংফিশার। এদের মধ্যে আমরা কমন কিংফিশার, স্টকবিল কিংফিশার, পাইট এবং হোয়াইট থ্রোটেড কিংফিশারকে আমাদের আশপাশেই সচরাচর দেখে থাকি, কিন্তু ব্ল্যাক ক্যাপ কিংফিশার এটি সাধারণত সুন্দরবন বা ম্যানগ্রোভ অরণ্য অঞ্চলে বেশি দেখা যায়। ক্রেস্টেড কিংফিশার উত্তরবঙ্গের বিভিন্ন নদী, বিভিন্ন ঝিল এবং জঙ্গল সংকুল এলাকাতে দেখা মেলে এদের। ব্রাউন কিংফিশার সুন্দরবনের খাড়ি অঞ্চলে এদের দেখা বেশি পাওয়া যায়। এবং সবশেষে রাডি কিংফিশার, এরা সাধারণত খুবই রেয়ার, এদের দর্শন খুবই কম পাওয়া যায় বললেই চলে, এবং এদেরকেও আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভের যে খাড়ি অঞ্চল সেখানে অনেক সময় দেখা যায়। এবার আমরা হোয়াইট থ্রোটেড কিংফিশারের ভৌগোলিক পরিসর দেখব।
হোয়াইট থ্রোটেড কিংফিশারের মোট 6টি উপপ্রজাতি সারা পৃথিবীতে বিদ্যমান। এদের মধ্যে 2টি উপপ্রজাতি আমাদের ভারতেই দেখা যায়। এই 6টি উপপ্রজাতি সমগ্র দক্ষিণ এশিয়ার প্রায় সমস্ত দেশগুলি জুড়ে বিদ্যমান। পশ্চিমে এর শুরু টার্কি, ইরান, ইরাক থেকে এবং পূর্বে তা ফিলিপাইন, তাইওয়ান এবং থাইল্যান্ড পর্যন্ত বিস্তৃত। এই অংশের মধ্যে উত্তর ভারত মহাসাগরীয় দ্বীপ ও দ্বীপপুঞ্জগুলিও পড়ছে, যেমনটি বাঁ পাশের মানচিত্রটিতে দেখানো হয়েছে। আর ভারতের কিছু অংশ বাদ দিলে প্রায় সমগ্র উত্তর পূর্ব ভারত সহ দক্ষিণ ভারত এবং ভারতের দ্বীপপুঞ্জ সমূহে বিদ্যমান সাদাবুক মাছরাঙা। আমরা পশ্চিমবঙ্গবাসী খুবই ভাগ্যবান যে এই সুন্দর প্রজাতির অন্তর্গত একটি প্রজাতিকে আমরা আমাদের আশপাশেই দেখে থাকি। সাদাবুক মাছরাঙা সম্পর্কিত আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার পরবর্তী বান্ধবী পূজা আপনাদের সাথে শেয়ার করে নেবে। ধন্যবাদ সাগর। তো এতক্ষণ আপনারা জানলেন এই সাদাবুক মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশারের ভৌগোলিক বিন্যাস এবং এর বর্ণনা সম্পর্কে। তো আসুন এবারটা জেনে নেওয়া যাক হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙার স্বভাব এবং এর বাসস্থান সম্পর্কে। হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙা প্রধানত দেখা যায় কৃষি জমিতে, জলাভূমিতে, পুকুরের আশেপাশে, হ্রদে, বাগানে এবং ম্যানগ্রোভ অঞ্চলে। ভারতবর্ষে এই হোয়াইট থ্রোটেড কিংফিশার জলজ বাসস্থানে খুবই কম দেখা যায়। এরা মূলত শুকনো পর্ণমোচী অরণ্যেই বেশি দেখতে পাওয়া যায়। এছাড়া ধানের ক্ষেত, পাম তেলের বাগান, নর্দমাতে, মাছের চাষ হয় এমন পুকুরে, সমুদ্রের বিচেও এদেরকে লক্ষ্য করা গেছে। এই হোয়াইট থ্রোটেড কিংফিশার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হলো যে এদেরকে ৭৫০০ ফিট উঁচু হিমালয়ান পার্বত্য অঞ্চলেও লক্ষ্য করা গেছে। আপনারা এই স্লাইডে দেখতেই পাচ্ছেন হোয়াইট থ্রোটেড কিংফিশারদের কতগুলো হ্যাবিট্যাট সম্পর্কে। কিছু রয়েছে যেমন ওয়েটল্যান্ড, ক্রপ ফিল্ড, তাদের নেস্ট এবং আরবান এরিয়াতেও এদেরকে দেখা গেছে। এই হোয়াইট থ্রোটেড কিংফিশার মূলত একাকী থাকতেই পছন্দ করে, কিন্তু প্রজননকালে এরা পেয়ারে থাকে। প্রত্যেক ইন্ডিভিজুয়াল বা পেয়ার তাদের নিজেদের ফিডিং টেরিটরি বা খাদ্যের এলাকা তৈরি করে। এদের মধ্যে সিজনাল মুভমেন্টও লক্ষ্য করা যায়। যদিও এরা পরিযায়ী পাখি নয়, তবুও কখনো কখনো এদের মধ্যে এটি লক্ষ্য করা যায়। এই সম্পর্কে এখনো পর্যন্ত কোনো ক্লিয়ার ডাটা পাওয়া যায়নি। তবে এদের ভূমধ্যসাগরীয় উপকূলে সাইপ্রাস দ্বীপের কিছু পপুলেশনের মধ্যে এটি লক্ষ্য করা গেছে। এরা নিজেদের টেরিটরি ছাড়িয়ে দূরবর্তী কোনো ইন্ডিয়ান ওশান বা কখনো কখনো অফশোর অয়েল রিজেও লক্ষ্য করা গেছে। তো এটা ছিল এদের বাসস্থান সম্পর্কে কিছু তথ্য। তো আসুন এবারটা জানবো আমরা এর ফিডিং ডাইভার্সিটি সম্পর্কে। হোয়াইট থ্রোটেড কিংফিশার হচ্ছে মূলত মাংসাশী পাখি। এরা সাধারণত নানা রকমের জীব যেমন পঙ্গপাল, ঝিঝি পোকা, দীর্ঘপদ পতঙ্গ, পিঁপড়ে, উই পোকা, শতপদী পতঙ্গ, বিটলস, ড্রাগন ফ্লাই, গ্রাসহপার, অসিপোড এবং প্যারাটেল ফোসা ক্র্যাব, স্করপিয়ন, মাবুইয়া অ্যান্ড ক্যালোটিস লিজার্ড, ইঁদুর, ব্যাং, ছোট ছোট পাখি যেমন চড়ুই, টুনটুনি ইত্যাদি খেয়ে থাকে। মাছরাঙা মানে আমরা জানি যে এদের প্রধান খাদ্য মাছ, কিন্তু বর্তমান পরিস্থিতিতে মাছের যেভাবে অভাব ঘটছে, তারা নিজেদের এই প্রধান খাদ্যটাকে ছাড়িয়ে আরো বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে, যেমন ইঁদুর, পাখি, গ্রাসহপার, ছোট ছোট কীটপতঙ্গ। এটা এদের একটি বিবর্তনীয় বৈশিষ্ট্য। এখানে স্লাইডের বাঁদিকের ছবিটাতে দেখতেই পাচ্ছেন যে হোয়াইট থ্রোটেড কিংফিশার একটি ইঁদুরকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করেছে। ডান দিকের ছবিটিতে দেখা যাচ্ছে সে একটি পাখিকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করছে, এবং বাঁ সাইডে নিচের ছবিটায় দেখছেন যে হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙা একটি ব্যাঙকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করছে, এবং ডান দিকের ছবিটাই সর্বশেষ ছবি যেটা, সেখানে দেখা যাচ্ছে সে মাছকে খাদ্য হিসেবে গ্রহণ করছে। এই ঘটনাটা খুবই কম দেখা যায় যেহেতু বর্তমান পরিস্থিতিতে এদের অভাব ঘটেছে। এই হোয়াইট থ্রোটেড কিংফিশার সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে এরা জল খুবই কম খায়, কিন্তু এরা প্রত্যেকদিন স্নান করে। এরা অন্যান্য মাছরাঙার মতো জলে ডুব মেরে শিকার ধরে না। মূলত জলাভূমিতে, বিভিন্ন জলাশয়ের পাশে থাকা জমিতে, ধান খেতে বা উঁচু কোনো বাঁশ এর উপর বসে শিকারের সন্ধান করে।
পছন্দের শিকার দেখতে পেলেই নিচে নেমে ছো মেরে মুখে নিয়ে শিকার কার্য সম্পন্ন করে। এই স্লাইডের ডান দিকের ছবিটাতে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এরা সাধারণত গভীর ডুবুরি হয় না, এরা জলের ভিতরে বেশিক্ষণ সময় কাটাতে পারে না। হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙার স্পেসিফিক প্রিডেটর সম্পর্কে এখনো সঠিক তথ্য জানা যায়নি, তবে এরা বিভিন্ন কারণের জন্য শিকার হতে পারে। এদেরকে সাধারণত শিকার করে বড় বড় তীক্ষ্ণপদ পাখি, সাপ, রোডেন্স জাতীয় ইঁদুর, কচ্ছপ, শিয়াল প্রভৃতি। তো এই হোয়াইট ব্রেস্টেড কিংফিশারের এটাই ছিল ফিডিং ডাইভার্সিটি। এই হোয়াইট থ্রোটেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙা সম্পর্কে আরো বিভিন্ন তথ্য আপনাদের সাথে শেয়ার করবে আমার পরবর্তী বন্ধু শুভজিৎ। ধন্যবাদ পূজা। তো আপনারা এতক্ষণ শুনলেন যে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা হোয়াইট থ্রোটেড কিংফিশারের জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন, হ্যাবিট্যাট এবং তাদের ফিডিং ডাইভার্সিটি ইত্যাদি সম্পর্কে। তো আমি এবার আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই যে এদের ডাক, এদের রিপ্রোডাক্টিভ বা প্রজনন প্রক্রিয়া এবং এদের কিছু অভিযোজন সম্পর্কে। প্রথমেই বলে রাখি যে এদের ডাক খুব কর্কশ প্রকৃতির হয়ে থাকে এবং একটু জোরালো প্রকৃতিরও হয়, অনেকটা কিলা 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 এই ধরনের হয়ে থাকে। আমি এবং আমার বন্ধুরা চেষ্টা করেছি যে একটি ছোট ভিডিওর দ্বারা এই জিনিসটাকে তুলে ধরার। The white-throated kingfishers become particularly noisy on the onset of breeding season. Their loud calls advertise their presence over long distances. This one is যেমনটা আপনারা ভিডিওতে দেখলেন, এদের সাউন্ড সম্পর্কে, এরা কিভাবে ডাকে সেটা আমরা দেখানোর চেষ্টা করলাম। তবে প্রসঙ্গত বলে রাখি, এরা প্রজননকালে অত্যন্ত কোলাহলপূর্ণ কিন্তু হয়ে পড়ে। এবং এরপরে আমি আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করব যে এদের প্রজনন প্রক্রিয়া সম্পর্কে। এই স্লাইডে ডান দিকে ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি তাদের প্রজনন প্রক্রিয়া কিভাবে হয়ে থাকে এবং মূলত বলে থাকি যে এরা বছরে একবারই প্রজনন কার্যে লিপ্ত হয়। সময়কাল মোটামুটি ফেব্রুয়ারি থেকে আগস্ট পর্যন্ত হয়ে থাকে। এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত এদের প্রজননকাল সব থেকে বেশি বলে ধরা হয়। প্রজননের মরশুমে স্ত্রী পাখিদের মুগ্ধ করার উদ্দেশ্যে পুরুষ পাখিরা লক্ষণীয় কোনো পার্চে, অর্থাৎ উঁচু গাছের ডাল বা শহরাঞ্চলের উঁচু তার বা উঁচু নির্মাণের ওপর বসে সশব্দে ডাকতে থাকে। এই সময় তারা প্রায়শই 1 থেকে 2 সেকেন্ডের জন্য নিজেদের লেজটিকে কাঁপিয়ে এবং দুটি ডানাকে ঝাঁকিয়ে সমানভাবে শক্ত করে মেলে ধরে। এছাড়াও তারা নিজেদের মাথাকে উঁচু করে নেয় যাতে তাদের সামনে সাদা অংশটি পূর্ণ মাত্রায় প্রকাশিত হয়। পরবর্তীকালে স্ত্রী পাখিরা আকর্ষিত হয়ে পুরুষ পাখির দিকে সম্ভবত কিট 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 এই ধরনের শব্দবন্ধনী ছুড়ে দিয়ে ক্রমশ এগোতে থাকে এবং কাছে গিয়ে নিজেদের ডানা দুটোকে একটু অনাবৃত করে এক প্রকার কম্পানিত গতির সঞ্চালন ঘটায়, যাকে ইংলিশে আমরা সিভেরিং মোশন বলে থাকি। এবং অবশেষে এইভাবেই তাদের শেষ হয় প্রজনন প্রক্রিয়া। এক্ষেত্রেও আমি এবং আমার বন্ধুরা চেষ্টা করেছি একটি ছোট ভিডিওর দ্বারা এই জিনিসটিকে তুলে ধরার। This one is excited. In its courtship display, a male shows off the white patches on its throat and wings. To entice females, it also offers mouth-watering snacks. তো যেমনটা আপনারা দেখলেন যে এদের রিপ্রোডাক্টিভ বিহেভিয়ার। এর পরের স্লাইডে আমরা আলোচনা করার চেষ্টা করব যে এদের অভিযোজন। আমরা প্রত্যেকেই জানি অভিযোজন ছাড়া কোনো প্রাণী এই পরিবেশে টিকে থাকতে পারে না। ঠিক তেমনি হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা সাদাবুক মাছরাঙাও কিন্তু এর ব্যতিক্রম নয়। তাদের ক্ষেত্রেও বেশ কিছু অভিযোজন দেখা যায়। মূলত তাদের যে দুটি অভিযোজন দেখা যায় সেটা হলো তাদের ঠোঁট, অর্থাৎ তাদের বাংলায় বললে চঞ্চু এবং ইংলিশে বললে বিল, আর তাদের চোখের ক্ষেত্রে। তো তাদের চঞ্চু বা বিলের ক্ষেত্রে সাধারণভাবে বলা যায় যে যাদের ঠোঁট রঙিন নয় অর্থাৎ কালো, তারাই মূলত মাছকে খাদ্য হিসাবে গ্রহণ করে থাকে।
আর বাকি রঙিন ঠোঁট বিশিষ্ট মাছরাঙারা খাদ্য হিসেবে গ্রহণ করে ছোট পোকামাকড়, কাঁকড়া, কিছু সরীসৃপ, ইঁদুর ইত্যাদি প্রাণীদের, যেটা আমরা পূর্ববর্তী স্লাইডে আমার বান্ধবী পূজা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছে। এবং এইটার কারণ হিসাবে তাদের বিবর্তনীয় বৈশিষ্ট্যই দায়ী। আমাদের রাজ্য পাখি এই দ্বিতীয়টির আওতায় পড়ে, অর্থাৎ এদের চঞ্চু বা বিল রঙিন। এবং এমনকি কিছু কিছু ক্ষেত্রে যেরকম আমরা পূর্ববর্তী স্লাইডে দেখেছি যে টুনটুনি চড়াই জাতীয় পাখিদের পর্যন্ত এরা কিন্তু শিকার করে। আর তারপরে যদি বলতে হয় তাহলে তাদের যেটা বলতেই হয় সেটা হচ্ছে তাদের চোখের চোখ হিসাবে। চোখ হচ্ছে মাছরাঙাদের প্রত্যেক প্রজাতির মধ্যে চোখের অভিযোজন খুব বেশি করে লক্ষ্য করা যায়। এদের এক অভূতপূর্ব অভিযোজনের কারণে এরা জলের তরঙ্গ সৃষ্ট রিফ্র্যাকশন এবং রিফ্লেকশন কে কম করতে পারে, যার ফলে এরা খুব সহজেই জলের তলায় থাকা শিকারীর গতি প্রকৃতি কিন্তু দেখতে পায়, লক্ষ্য করতে পারে তাদের সমস্ত চালচলন। এছাড়াও এই অভিযোজনের দ্বারা তারা জলের তলায় থাকা শিকারকে আরো কাছে দেখতে পায়। বলা যেতে পারে তাদের চোখে জুম করার ক্ষমতা আছে, যা তাদের এই প্রকৃতিতে বেঁচে থাকতে সাহায্য করছে। হোয়াইট ব্রেস্টেড কিংফিশার বা হোয়াইট থ্রোটেড কিংফিশার সম্পর্কে আরো অনেক গুরুত্বপূর্ণ তথ্য আমার পরবর্তী বান্ধবী নিভা ঘোষ আপনাদের সাথে শেয়ার করবে। ধন্যবাদ শুভজিৎ। আমরা হোয়াইট থ্রোটেড কিংফিশারের হ্যাবিটেট, ক্যারেক্টার্স অ্যান্ড নেচার ইত্যাদি সম্বন্ধে জানলাম। তো আমরা এবার জানবো যে কেন এই হোয়াইট থ্রোটেড কিংফিশারকে আমাদের রাজ্যে স্টেট বার্ড ঘোষণা করা হলো। ফার্স্ট অফ অল আমরা জানি যে কোনো রাজ্যের স্টেট বার্ড সেই রাজ্যে সেই পাখির বাহুল্যতা দেখেই নির্ধারণ করা হয়। এই পাখি আমাদের রাজ্যে গ্রাম থেকে শুরু করে শহর সব জায়গাতেই দেখতে পাওয়া যায়। এই পাখি আমাদের রাজ্যের রেসিডেন্ট বার্ড, সব ঋতুতে আমরা এই পাখিকে দেখতে পাই। এরা খুব কালারফুল হয় ও এদের দেখতে খুবই সুন্দর হয়। এই কারণগুলির জন্যই একে রাজ্য পাখি বলে ঘোষণা করা হয়। তো আমরা এবার ইকোসিস্টেমে এদের রোল সম্বন্ধে দেখে নেব। হোয়াইট থ্রোটেড কিংফিশার হলো মাঝারি আকারে সাধারণ শিকারী, যা বিভিন্ন ধরনের ছোট প্রাণী, মাছ, ব্যাঙ, ইনসেক্ট ইত্যাদি খায় এবং ফুড ওয়েবে খাদকের ভূমিকা পালন করে। এরা ফুড ওয়েবে খাদ্য খাদকের টেবিলে সবার উপরে বিরাজ করে। এবার আমরা এই হোয়াইট থ্রোটেড কিংফিশারের কি কি থ্রেট আছে সেই সম্বন্ধে জানব। তো প্রথমেই বলে রাখি, ওয়েস্ট বেঙ্গলের সব ধরনের পাখি, পশু, বেড়াল, সরীসৃপ কিছু না কিছু থ্রেটের মধ্যে আছে। স্লাইডের উপরের ডান দিকের চিত্রটি যদি আপনারা লক্ষ্য করেন, দেখবেন আরবান এরিয়াতে বিভিন্ন জলাভূমি বুঝিয়ে দেওয়া হচ্ছে ও বাড়ি নির্মাণ করা হচ্ছে, যার ফলে এই পাখিরা তাদের বাসস্থান হারাচ্ছে। এছাড়া যেসব পুকুরগুলিতে মাছ চাষ হয় সেগুলিতে নাইলনের তার দিয়ে ঘিরে দেওয়া হচ্ছে যাতে কোনো পাখি না মাছ খেতে পারে। ফলস্বরূপ দেখা যায় পুকুর থেকে মাছ শিকার করার সময় এইসব পাখিগুলি নাইলনের তারে আটকে মারা যাচ্ছে, যেমনটি আপনারা স্লাইডের নিচের ডান দিকের চিত্রটিতে দেখতে পাচ্ছেন। এখনো গ্রামগঞ্জের অনেক পুকুরে মাছ ধরার পরে সেখানে জল পরিষ্কারের জন্য বিভিন্ন ধরনের খোল ও রাসায়নিক সার ব্যবহার করা হয়। সেই সার মাছেরা খাদ্য হিসেবে গ্রহণ করে ও তারপর সেই মাছ যখন মাছরাঙা পাখিরা খায়, ইনডাইরেক্টলি তাদেরও ক্ষতি হয়। এছাড়া গ্রামাঞ্চলে এখনো এক ধরনের সম্প্রদায় আছে যারা এই মাছরাঙা পাখিকে শিকার করে ও খাদ্য হিসেবে গ্রহণ করে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু জায়গায় বছরের একটি নির্দিষ্ট সময়ে শিকার উৎসব নামক একটি উৎসব হয়ে থাকে, যেখানে মাত্রা অতিরিক্ত জীবেদের শিকার করা হয় এবং এর মধ্যে এই হোয়াইট থ্রোটেড কিংফিশারও পড়ে। এই স্লাইডের উপরের বাম দিকের চিত্রটি যদি আমরা লক্ষ্য করি, যে গর্তগুলি আমরা দেখছি সেটি সাধারণত মেঠো ইঁদুরের গর্ত, কিন্তু এই গর্তগুলিতে মাছরাঙা পাখিরা বাসা করে এবং এই ইঁদুরগুলিকে সেখান থেকে তাড়িয়ে দেয় বা শিকার করে নেয়। এখন গ্রামের ও শহরের পুকুরের পাড়গুলি বাঁধিয়ে দেওয়ায় মাছরাঙা পাখিরা তাদের বাসস্থান আস্তে আস্তে হারিয়ে ফেলছে। স্লাইডের নিচের বাম দিকের চিত্রটি যদি আপনারা দেখেন, জঙ্গলের গাছ দ্রুত হারে কেটে ফেলা হচ্ছে মানুষের চাহিদা মেটানোর জন্য, যার ফলে বিভিন্ন পাখির সাথে সাথে এই হোয়াইট থ্রোটেড কিংফিশাররাও নিজেদের বাসস্থান হারিয়ে ফেলছে।
তো আমরা এবার এই হোয়াইট থ্রোটেড কিংফিশারের সংরক্ষণের দিকগুলি নিয়ে আলোচনা করব। হোয়াইট থ্রোটেড কিংফিশারের জন্য সংরক্ষিত এরিয়া হলো সুন্দরবনের অরণ্য, বিভিন্ন স্যাংচুয়ারি এবং রিজার্ভ ফরেস্ট। কিন্তু আরবান বা সাবারবান এরিয়া যেখানে সেই পাখিদের প্রচুর পরিমাণে দেখা যায়, সেই জায়গাগুলিতে এদের প্রোটেকশনের জন্য কোনো সরকারি নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়নি। এই জায়গার পাখিগুলিকে দিনের পর দিন প্রতিদ্বন্দ্বিতা করে বেঁচে থাকতে হয় নেচারে। এদের সেফ রাখার জন্য প্রথমে এদের থ্রেটগুলিকে আমাদের কমাতে হবে। যেমন পুকুরের নাইলনে যুক্ত তারের বদলে আমরা ইকো ফ্রেন্ডলি কোনো জাল ব্যবহার করতে পারি। বিভিন্ন জলাভূমি গ্রাম ও শহরে যেগুলি বুঝিয়ে দেওয়া হচ্ছে বা ভরাট করে দেওয়া হচ্ছে সেগুলো বন্ধ করতে পারি। এবং বনাঞ্চল ধ্বংস প্রতিটি প্রজাতির কাছেই সংকটে, কারণ মনুষ্য ছাড়া অন্যান্য প্রজাতি পশু পাখি বনাঞ্চলের উপরই নির্ভর করে। বনাঞ্চল ধ্বংস আমাদের অবশ্যই বন্ধ করতে হবে। এছাড়া পুকুরের পাড় সিমেন্ট দিয়ে বাঁধানো বন্ধ করতে হবে, যাতে এই পাখিরা তাদের বাসস্থান না হারিয়ে ফেলে। গ্রামের যেসব সম্প্রদায় এখনো এই পাখিদের শিকার করে তাদের আটকাতে হবে আমাদের, এবং জানাতে হবে এই পাখিদের গুরুত্ব কতটা। গ্রাম ও শহরের অর্ধেক মানুষ এখনো জানেন না এই হোয়াইট থ্রোটেড কিংফিশাররা আমাদের রাজ্য পাখি। তো এখন এটা আমাদের দায়িত্ব এই সম্পর্কিত সমস্ত তথ্য সেই সব মানুষদের জানানো এবং সচেতনতাকে আমাদের পশ্চিমবঙ্গের সর্বত্র ছড়িয়ে দেওয়া। এবার যদি কনজারভেশন স্ট্যাটাস যদি আমরা দেখি, IUCN এর রেড লিস্টে কম্পারিজন যদি আমরা করি তাহলে দেখতে পাবো সাতটি ক্যাটাগরি আছে। প্রধানত তিনটি ভাগে ভাগ করা হয়েছে, ডান দিক থেকে বাম দিকে: লিস্ট কনসার্ন, থ্রেটেন্ড অ্যান্ড এক্সটিংক্ট। এই হোয়াইট থ্রেটেড কিংফিশার লিস্ট কনসার্নে আছে। তো হোয়াট ইজ লিস্ট কনসার্ন? IUCN, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার, রেড লিস্টে লিস্ট কনসার্নে এই পাখিদের রাখা হয়েছে, কারণ এদের লার্জ রেঞ্জ এবং প্রচুর কমন হ্যাবিটেট থাকায় এরা এই মুহূর্তে কনজারভেশন রিস্কে নেই। কিন্তু আমরা যদি এদের এই থ্রেটগুলিকে কমাতে না পারি, তাহলে আমাদের এই রাজ্যের রাজ্য পাখি, যেটা আমাদের ঐতিহ্য, আমাদের এইসব অবহেলার কারণে যদি ভবিষ্যতে এক্সটিংক্ট কন্ডিশনে চলে যায়, তাহলে আমাদের কাছে সেটি সব থেকে বেশি লজ্জার হবে। এর পরবর্তী তথ্যগুলি সম্বন্ধে আমার বন্ধু সাগর আপনাদের জানাবে। ধন্যবাদ নিভা। আমরা হোয়াইট থ্রোটেড কিংফিশার সম্পর্কিত যে সংক্ষিপ্ত তথ্যাদি সংগ্রহ করতে পেরেছি এবং আপনাদের সাথে ভাগ করে নেওয়ার চেষ্টা করেছি, তার উৎস হলো আমরা আমাদের অধিকাংশ তথ্যাদি গুগল উইকিপিডিয়াতে পেয়েছি। কনজারভেশন রেড লিস্টের ডাটা ফ্রম উইকিপিডিয়া, যা ICUN দ্বারা প্রেরিত। বিভিন্ন প্রজাতির বর্ণনা সংক্রান্ত তথ্যাদি সংগ্রহ করেছি হ্যান্ডবুক অব দ্য বার্ডস অফ ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান এই বইটি থেকে, বাই সেলিম আলী অ্যান্ড S. Dillon, 1987। ছবি অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের উৎস আমরা পূর্বের স্লাইডগুলিতেই বর্ণনা করেছি। একটি কথা উল্লেখ করা প্রয়োজন, কিছু ছবিতে পাখির বাসস্থান বা তাদের বাসার খুব কাছে বা তাদের স্বাধীন বিচরণের স্থানে গিয়ে ছবিগুলি সংগ্রহ করা হয়েছে। আমরা এই ঘটনাকে যদিও সমর্থন করি না। আশা করব আমাদের ব্যবহৃত ছবিগুলি চিত্রগ্রাহক যথেষ্ট এই বিষয়ে জ্ঞাত এবং উনি সমস্ত সেফটি মেজার্স ফলো করে এই ছবিগুলি সংগ্রহ করেছেন। অ্যাকনলেজমেন্টস। আমরা আমাদের অধ্যক্ষ মহাশয়ের কাছে সত্যি কৃতজ্ঞ আমাদের এইরূপ একটি সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমরা বিশেষভাবে কৃতজ্ঞ আমাদের সকল শিক্ষক মহাশয় ও শিক্ষিকা মহাশয় আপনাদের কাছে, আমাদের সর্বদা পাশে থেকে আমাদের পরিচালনা করবার জন্য এবং আমাদের ভুল ত্রুটিগুলো সঠিক সময় আমাদের ধরিয়ে দেওয়ার জন্য। আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ ডিপার্টমেন্ট অফ জিওলজি, বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ের কাছে আমাদের এইরূপ কাজে নিয়োজিত করার জন্য ও এত সুন্দর একটি মঞ্চ আমাদের জন্য প্রস্তুত করে দেওয়ার জন্য। সবশেষে একটি সুন্দর কবিতার অংশ। মাছরাঙা তুই খুব রূপবান, তোর তুলনা কই, তোর ঝলমালানো পালক দেখে অবাক চেয়ে রই। মন আমাদের রাঙিয়ে দিলি তোর বর্ণছটা দিয়ে, এই পৃথিবী রঙিন হোক তোর থেকে রং নিয়ে। বর্তমান পরিস্থিতিকে আমরা কাটিয়ে উঠছি, পৃথিবী আবার ধীরে ধীরে রঙিন হয়ে উঠছে।
রং ফিরুক আমাদের সকলের জীবনে, এই কামনা আর প্রার্থনা করি ঈশ্বরের কাছে। ধন্যবাদ, ধন্যবাদ সকলকে। আমাদের উপস্থাপনাটি এখানেই সমাপ্ত হলো। অনেক ধন্যবাদ এই শ্রেণীর সদস্যদের এই আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আমি এবার আমাদের আলোচনার দ্বিতীয় পর্যায়ে শ্রেণীর সদস্যদের আহ্বান জানাচ্ছি মেছো বিড়াল সম্পর্কে আমাদের আলোকপাত করার জন্য। আলোচনার প্রারম্ভে তোমরা তোমাদের পরিচয় প্রদান করবে। Good evening, our respected principal sir, chairperson, faculty members, and all the participants in our webinar. We are the students of Vijayanarayan Mahavidyalaya of Geology Department, Semester 3. This presentation is conducted by Group H, which include 3 members, Shweta Ghosh, Uttara Ghosh, and Kishori Mohan Chana. Our presentation is about state animal of West Bengal, that is the fishing cat. I am Shweta Ghosh and I will deliver information about introduction, classification, habitat and food habit of fishing cat. In Bengali, the fishing cat is known as Mach Bagrol or Bagdosha. The fishing cat is a medium-sized wild cat of South and Southeast Asia. This scientific name was proposed by Edward Turner Bennett in 1833, who described the fishing cat scheme from India. About twice the size of a typical house cat. The fishing cat is a feline with a powerful build and stocky legs. The fishing cat is an adept swimmer and enters water frequently to prey on fish. As its name suggests, it is known to even dive to catch fish. The fishing cat is thought to be primarily nocturnal and is very much at home near water. It can swim long distance even underwater. Now we talk about the classification of fishing cat. Kingdom Animalia, phylum Chordata, class Mammalia, order Carnivora, suborder Feliformia, family Felinae, subfamily Felani, genus Prenelurus, species Prenelurus viverrinus. Now we are going to talk about habit and habitat of fishing cat. Fishing cats live primarily in wetland areas, both marshes and swamps. These cats can be found in heavily forested regions adjacent to rivers or near jungles. They can also be found in scrub areas, reed beds, tidal creek, and mangrove areas. Wetlands are the favorite habitats of the fishing cat, along with swamps and rivers. In India, it is found in the deltas of Ganga, Jamuna, and Brahmaputra rivers up to the Sundarbans, the deltas of the Mahanadi and Brahmani rivers in Odisha, and the Godavari and Krishna rivers in Andhra Pradesh, as well as smaller coastal wetlands along the Bay of Bengal. Now we talk about the food habit of fishing cats. Fishing cats are best described as piscivorous, predominantly feeding on fish and shellfish. However, fishing cat's teeth are not specially modified for catching fish, and its diet probably includes any small to medium-sized vertebrate it can catch. It also feeds on rodents and crustaceans, as well as snakes and birds. A variety of domestic animals such as goats, calves, poultry. This nocturnal animal is the apex predator of the wetland ecosystem. Now the rest of the details about features why fishing cat is called the state animal of West Bengal, trade, protection and conservation will be given by fellow friend Uttara Ghosh. Thank you, Sweta. Now, if we talk about the features of fishing cat, then the size of an adult ranges from 57 to 78 centimeter,
and weighs between 5 to 16 kgs. The fishing cat has a deep yellowish grey fur with black lines and spots. Two stripes are on the sides and two above the eyes running to the neck with broken lines on the forehead. The spots on the shoulder are longitudinal and those on the sides, limbs and tail are roundish. The back color of its fur varies between individuals from yellowish to ashy gray, and the size of the strips from narrow to broad. The fur on the belly is lighter than on the back and sides. As an aquatic adaptation, the fur is layered. A short, dense layer provides a water barrier and thermal insulation. Its head to body length ranges from 57 to 78 centimeter with a tail of 20 to 30 centimeter. Female fishing cats range in weight from 5.1 to 6.8 kg and males from 8.5 to 16 kg. Its paws are less weight and the claws are incompletely sheathed. Fishing cats live up to 12 years in the wild with a gestation period of around 65 days. Breeding season is between January to April, and the age of sexual maturity is between 9 to 18 months. Females give birth to 2 or 3 kittens. Now, the fishing cats are also good runners. They can run up to 55 km per hour. Unlike many cat species, their front toes are partially waved and their claws protrude slightly even when retracted, an adaptation for fishing. Their round, elongated head is also adapted for diving. Now the question arises that why is it called the state animal of West Bengal? Then the members of International Fishing Cat Working Group, Small Wild Cat Conservation Foundation, have been studying the species since 2010 when they started the project, the Fishing Cat Project. This project played a crucial role in getting the state to declare it the state animal in 2012. The Fishing Cat Project team works with local communities in the states of West Bengal and Odisha, which still have viable populations. Their observations and findings have shed light on some unseen aspects of this elusive animal's habit and behavior. West Bengal, with its rivers, floodplains, and mangroves, is a stronghold for the fishing cat and an important area for the fishing cat in the whole world. And for that reason, it has been declared as a state animal of West Bengal. Now, if we talk about what are the threat it faces, then the habitat loss due to development activities and the government's policy of treating wetlands as wastelands is causing a great threat to its survival. As a result of human settlement, drainage for agriculture, pollution, and wood cutting in most of the wetlands in India leads to destruction. At the same time, there has also been a steep depletion in the fishing cat's natural prey base because of the conversion of natural wetlands, and occasionally they are also killed by people for preying on domestic animals. It is also poached for its skin. In other cases, we came across people who have trap cages and the cats, if captured, are killed for meat. Killing because of perception, however, the ultimate motivation of such persecution in many cases are not due to the actual impact of fishing cats on livestock, but rather a social intolerance. We have come across instances of fishing cats being killed just because the villagers thought they looked like tigers.
since 2016, it is listed in the IUCN Red List that there are less than 10,000 fishing cats are left in the whole world. So how can we protect and conserve them? The fishing cat is listed as endangered on the IUCN Red List, which means that it faces a high threat of extinction in the wild in near future. Recently, the Fishing Cat Conservation Alliance has initiated a study of biogeographical distribution of the fishing cat in the unprotected and human-dominated landscapes of the northeastern Ghats of Andhra Pradesh. The Fishing Cat project, launched in 2010, started raising awareness about the cat in West Bengal. In India, the fishing cat is included in Schedule 1 of the Indian Wildlife Protection Act 1972 and thereby protected from hunting. Apart from this, its habitat and wetland conservation is highly needed. Now the further details about mapping, general awareness and the conclusion regarding fishing cat will be said by my fellow friend Kishori Mohan Shana. Thank you, Uttara. Now we will talk about where this animal can be spotted. As we can see in the map, areas in red are fish pond in the Howrah district and its vicinity. Fishing cat feeds in and around those fish ponds. Bagheral Basa homestead and the ongoing fishing cat project are located in the area marked with a blue circle. Now we will discuss about general awareness. We hope to strengthen our conservation effort of the fishing cat in the future. We plan to do following. At first, analysis of socio-economic factors behind conflict. We should assess the cumulative loss of livestock due to the fishing cat, drive the economic loss suffered and importance of this on the economic security of local people. Several models for conflict resolution exist, but applying for them without knowledge of people acceptance can be fruitless. We will discuss strategy with local and recognize the most practical one for various situations like compensation, livestock, external grant for restricting fish in the pond, etc. And next, the railway department needs to be approached in order to conserve the remaining marshy patch of the area in and stop filling of the wetlands by private companies. Possibility of legally declaring the zone as a community conserve. Now we have come to our conclusion. Fishing cat in our area live in close proximity to human settlement. It is not surprising to see it resting at night in front of a villager's house. They are bigger than domestic cats. Fishing cats are not threat to people. Finally, we conclude that the official presence of park officer in community beyond the protected area would be beneficial, as would the implementation of public outreach programming to mitigate negative attitude towards fishing cats and provide recommendation on strategies for coexisting with them. We would like to thank IQAC and our respected principal sir and our respected zoology department teacher for providing us a wonderful platform to present the knowledge about an endangered animal. We are also grateful for their guidance and support. By this, we have come to the end of our presentation. Thank you to everyone. অনেক ধন্যবাদ এই পর্যায়ের আলোচনায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের। আমি আমাদের যারা সভ্য উপস্থিত আছেন আজকের এই
আলোচনা চক্রে, তাদেরকে বলছি যে যদি কোনো প্রশ্ন থাকে এই দুটি দলের কাছে, কিছু জানার যদি থাকে বা কোনো প্রশ্ন থাকে তাহলে তারা করতে পারে। কারণ এরপর আমি আমাদের আজকের আলোচনা নিরীক্ষক অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁইকে আলোচনার সামগ্রিক মূল্যায়নের জন্য আহ্বান জানাবো। তার আগে আমার মনে হয় প্রশ্নোত্তরের আসরটা আমরা শেষ করে ফেলতে পারি। কারোর যদি কোনো প্রশ্ন থাকে, দুটো গ্রুপ উপস্থিত আছে, অনেকেরই অনেক কিছু জানার থাকতে পারে। যদি তারা প্রশ্ন তাদের উত্তর জানা থাকে তারা নিশ্চয়ই দেবে, আমি আশা করি। যারা জিজ্ঞাসা করতে চাইছে তারা জিজ্ঞাসা করতে পারেন বা পারো। কারোর কোনো প্রশ্ন নেই? তাহলে আমি আজকের আলোচনা নিরীক্ষক অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁই। হ্যাঁ বলো। স্যার, একটা জায়গায় লেখা ছিল যে দিস নকটার্নাল অ্যানিমেল ইজ দ্য অ্যাপেক্স প্রিডেক্টর অফ দ্য ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। এই জায়গাটা আমি বুঝতে পারিনি। আচ্ছা, এখানে হ্যাঁ, এখানে যারা এটা 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 লিখেছেন এবং এটা এক্সপ্লেন করেছে তারা এটার উত্তরটা একটু দাও। হ্যালো। এটা মেইনলি আমি ফিশের ক্যাটফিশের এখানটাতে, মানে ক্যাটফিশের জায়গাটায় বলছিলাম। ক্যাটফিশ কোথায় পাওয়া গেল? এটা ফিশিং ক্যাট ছিল তো। হ্যাঁ, সরি, ফিশিং ক্যাট। ফিশিং ক্যাট। হ্যাঁ, ফিশিং ক্যাটের এই উত্তরটা আমরা উত্তরাদের গ্রুপের কাছে, শ্বেতাদের গ্রুপের কাছে এটা আমরা রাখছি। এরা যদি এটার ব্যাপারে আলোকপাত করো যে অ্যাপেক্স প্রিডেটর কথাটা ব্যবহার করা হয়েছে, এটাকে তোমরা একটু এটাকে আলোকপাত করতে পারো। হ্যাঁ, এটার ব্যাপারে বেশি কিছু ডেসক্রিপশন দেওয়া হয়নি, কিন্তু ফার্স্ট অফ অল এটা একটা নকটার্নাল অ্যানিমাল, মানে এ যা প্রে করে, এ যা হান্ট করে, এ বেসিক্যালি সব রাতে করে। এই হচ্ছে একটা নকটার্নাল অ্যানিমাল, অ্যান্ড দিস ইজ দ্য অ্যাপেক্স প্রেডেটর অফ দ্য ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। আমাদের যে ওয়েটল্যান্ড ইকোসিস্টেমটা আছে সেখানে ডিফারেন্ট অ্যানিমালস আছে, ডিফারেন্ট ইনসেক্টস আছে। আমাদের যে ফুড চেনের যে পিরামিডটা হয়, সেই পিরামিডের যে আমাদের টপমোস্ট যে পার্ট হয় সেটাকেই আমরা অ্যাপেক্স পার্টটা বলি। তো এই হচ্ছে আমাদের অ্যাপেক্স প্রেডেটর অফ দ্যাট ওয়েটল্যান্ড ইকোসিস্টেম। আমাদের ওয়েটল্যান্ড ইকোসিস্টেমে যে আমরা ফুড চেনের যে ফুড পিরামিডটা আমরা যদি বানাই, তাহলে সেখানে যে টপমোস্ট লেভেল যেটা হবে সেটা হবে ফিশিং ক্যাট। পিয়ালি কি উত্তরটাতে সন্তুষ্ট হওয়া গেছে? পিয়ালি? স্যার, ইয়েস স্যার, কিছুটা সন্তুষ্ট হয়েছি। বেশ, তাহলে আমি হ্যালো হ্যাঁ, স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, আমার একটা কোশ্চেন আছে, আমি কি করতে পারি স্যার? হ্যাঁ, নিশ্চয়ই, যে কেউ করতে পারে। আচ্ছা, প্রথমেই আমি ধন্যবাদ জানাই যে গ্রুপ এ এবং গ্রুপ এই যে ছাত্রছাত্রীদেরকে, তারা এই ধরনের এত সুন্দর মনোরম একটি উপস্থাপনা আমাদেরকে পরিবেশন করানোর জন্য। আমরাও বিভিন্ন জিনিস জানলাম, শুনলাম, সমৃদ্ধ হলাম। আমার গ্রুপ এর কাছে আমার কোশ্চেন যে হোয়াইট ব্রেস্টেড কিংফিশার কি ধরনের বিহেভিয়ার শো করে, তারা মনোগ্যামি না পলিগ্যামি? এটা আমার গ্রুপ এর কাছে কোশ্চেন। আর গ্রুপ এইচ এর কাছে আমার কোশ্চেন হচ্ছে ফিশিং ক্যাটের সঙ্গে যেটা তোমরা মেছো বিড়াল বলছো, বাগরোল বলছো, সেটা কি ভোঁদর, না ভোঁদরের সঙ্গে মেছো বিড়ালের কিছু পার্থক্য আছে? আমার একটু জানার ইচ্ছা স্যার। স্যার, এটা হচ্ছে পলিগ্যামাস হোয়াইট থ্রোটেড কিংফিশারটা যে কোয়েশ্চেনটা বললেন। আমি স্যার, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যালো। আর ভোঁদরের সঙ্গে একটা কোনো রিলেশন আছে কিনা এরকম কিছু একটা জিজ্ঞাসা করেছেন স্যার। এটা গ্রুপ এইচ এর কাছে আমি জানতে চাইছি স্যার। গ্রুপ এইচ এর কাছে। গ্রুপ এইচ এর যদি উত্তরটা জানা থাকে তোমরা সেই উত্তরটা ব্যাপারে আমাদের আলোকপাত করতে পারো। হ্যালো। হ্যালো, গ্রুপ এইচ এর কেউ এটা নিয়ে কিছু আলোকপাত করতে পারবে? না স্যার, এটা নিয়ে আমাদের সেরকম কোনো ডিফারেন্সেস জানা নেই যে এদের দুজনের মধ্যে কি। কোনো সমস্যা নেই, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে, তোমাদের আবার অসংখ্য ধন্যবাদ। আমি একটু বলি সরোজদা, বাঘরোলটা বাঘ, কিন্তু ভোঁদর হচ্ছে কি, অটারটাকে জেনারেলি ভোঁদর বলা হয়। অটার যেটা মানে বিড়ালের মতো স্তন্যপায়ী, ওটাও একটা, কিন্তু এদের লেজটা অন্য ধরনের, বিড়ালের মতো খানিকটা দেখতে হয়। এদেরকে ভোঁদর বলা হয়। এরাও মানে মাছই খায়, এদের ফুড হ্যাবিটটাও ফিশি।
আমার মনে হয় এটাই, তাই নাকি মানবেশ স্যার? থ্যাংক ইউ ফর ইওর ইনফরমেশন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, এইবার আমি আজকের আলোচনার নিরীক্ষক অধ্যাপক শ্যামাপ্রসাদ সাঁইকে এই দুটি আলোচনার সামগ্রিক মূল্যায়নের জন্য অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক সাঁই নিশ্চয়ই আছেন আমাদের হ্যাঁ সঙ্গে? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা, ঠিক। ধন্যবাদ সকলকে আরেকবার। এবং প্রথমেই আমি যেটা বলবো যে আমার ভীষণ ভীষণ ভালো লাগলো ওরা এত সুন্দর ব্যাপারটা গুছিয়ে, এবং এই যে গ্রুপে মানে একজনই একটা পার্টিকুলার একজন বক্তা যখন বলবে গোটা বিষয়টা, সেইটা মধ্যে যে ব্যাপারটা থাকে, আর একসাথে 3-4 জন বললে যে একটা সিনক্রনির ব্যাপার থাকে, তা ওরা খুবই দেখলাম আমি বলবো খুবই চমৎকার ভাবে সেটা করতে পেরেছে। এবং অনেক কিছু তো জানা গেল মিনস আমি বলবো যে আমি তো অনেক কিছুই শিখলাম, ভালো লাগলো। সেইভাবে আমাদের তো বলতে গেলে এটা যে একটা খুব ইন্টারেস্ট নিয়ে আমরা যদিও জিওলজি পড়াচ্ছি বা ইন্টারাক্ট করছি, আলোচনা করছি এই বিষয় নিয়ে, কিন্তু অত ডিটেলে তো আমরা সবসময় সেভাবে হয়তো পড়ি না। তো এই সেমিনারের বা এদের বক্তব্য থেকে এত সুন্দর অনেক কিছুই জানতে পারলাম, ভালো লাগলো। হয়তো এগুলো আমরা বিশেষ করে মাছরাঙাটার ক্ষেত্রে বলতে পারি যে এটা তো মানে এতই বেশি দেখা যায়, এবং আমরা প্রত্যেক দিনই হয়তো দেখছি গ্রামে গঞ্জে শহরে পুকুরের। আমার যেমন বর্ধমানে যখন আমি থাকি, আমার ফ্ল্যাটের ওই পাশে একটি ছোট্ট পুকুর আছে, সেখানে আমি প্রায় জানলা দিয়ে দেখতে পাই। এবং ওরা যেটা বললো আমার খুব ইন্টারেস্ট, মানে এই যে আমি শিখলাম যেমন এদের ওই যে বাসাটা ওরা এত সুন্দর বললো বিষয়টা, আমি একদিন ফলো করছিলাম আমার জানলা থেকে, এবং ওখানে ঘটনাটা আমি দেখছিলাম যে ওই পুকুরটাকে পাশেই ফ্ল্যাটটা করা হয়েছে বলে পুকুরের মানে একটা দিকগুলোকে কিছুটা ওই ইট দিয়ে সিমেন্টিং করে, এবারে মাঝে মাঝে ছোট ছোট ফুটো রয়েছে, সেখানে আমি ওই দেখছিলাম একদিন যে দুটো মাছরাঙা যাচ্ছে আসছে যাচ্ছে। তখন আমি ভাবছি যে এইখানটা কেন এরকম ভাবে ওরা যাচ্ছে আসছে, এবং পরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি ওইখানে ওরা বাসা করেছে। তারপরে আমাদের কমিউনিটি হলের এসির যে আউটডোর ইউনিটটা, সেখানে ওই একটু একটা আউটলেটের মতো ছোট থাকে, তার ভেতরে দেখছি বাসা করেছে। এটা প্রত্যেক বছর আমি এগুলো ফলো করি, মানে ভালো লাগে দেখতে আর কি। তো মাছরাঙা তো একটা খুবই আমাদের মানে ছোটবেলা থেকেই এর সঙ্গে পরিচয়। তবে হ্যাঁ, এই কথাটাও ঠিক যে মাছরাঙা যত মানে এত সুন্দর দেখতে, অথচ আমার যেমন এই এই মাছরাঙাটা তো সবাই আমরা দেখেছি। আর আরো কিছু মাছরাঙার কথা ওরা যেটা বললো আমাদের ওয়েস্ট বেঙ্গলে পাওয়া যায়, এই ব্ল্যাক ক্যাপটা, এটাও দেখেছি, ছবি তোলার সুযোগ হয়েছে। বা ওই যেটা কলার কলার যেটা কিংফিশার যেটা, সেটিও দেখার সুযোগ হয়েছে। তবে এই এই প্রসঙ্গে আমি একটা এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করতে চাই। সেটা হলো যে এটা খুব মানে আমার এটা একটা এক্সপিরিয়েন্স। এই সুন্দরবন গতবারে গিয়েছিলাম। তো এই গতবার না নয়, এবারই জানুয়ারি না ফেব্রুয়ারি নাগাদ। তো সেখানে একটা অদ্ভুত একটা ব্যাপার একটা দেখলাম। অদ্ভুত মানে আর কিছুই না, তোমরা আমি স্টুডেন্টদের উদ্দেশ্যে বা সকলকেই বলছি, হয়তো এটা জেনে থাকবে যে অ্যালবিনো কিংফিশার আমি কোনোদিন শুনিনি। তো একটি অ্যালবিনো কিংফিশার আমরা দেখতে পেয়েছিলাম, মানে আবার এটাও শুনলাম যারা আমাদের গাইড দিচ্ছিলেন করছিলেন যে এটি নাকি সুন্দরবনের গোটা সুন্দরবনে নাকি একটাই অ্যালবিনো কিংফিশার আছে, এবং সেটা এই আমাদের যেটা কমন হোয়াইট ব্রেস্টেড যে কিংফিশার নাকি ওই অন্য কলার কিংফিশার বা কোনটার অ্যালবিনো ফর্ম ওটা, সেটা এখনো পর্যন্ত বোধহয় বুঝে উঠতে পারিনি। এবং চরমতম সৌভাগ্য যে সেইটির দূর থেকে একটা ফটোগ্রাফ করার সেটা সুযোগ হয়েছে। সেটা আমি একটা অদ্ভুত জানলাম, এরকম অতটা আমার ধারণা ছিল না। তো ওদের এই কিংফিশারের জায়গাটাতে তো খুব চমৎকার ভাবে আমার খুবই ভালো লাগলো, এবং সমস্ত সব দিক কটাই ওরা চমৎকার ভাবে বললো কিভাবে তাদের সংরক্ষণ, কেন তাদের এইভাবে সংখ্যা কমে যাচ্ছে। এখন শুধু তো কিংফিশার নয়, আমরা জানি সমস্ত মানে সেই একটা কথা আছে যে আমাদের আমাদের দেশে মানুষ আর মশা ছাড়া সমস্ত কিছু এন্ডেঞ্জার। তো তবে এটাও ঠিক যে কনজারভেশন নিয়ে কিন্তু সচেতনতা অনেক বেড়েওছে, এবং তার ফলে আমরা জানি যে তার সংখ্যাও বাড়ছে। এবং আরো বিশেষ অভিজ্ঞতা হলো
এই ইয়ে মানে আমাদের এই করোনার পরিস্থিতি অনুযায়ী আমি গ্রামে এসে আমার দেশের বাড়িতে, বর্ধমান থেকে 17-18 কিলোমিটার দূরে একটি গ্রামে আমি আসার বেশ দীর্ঘ 1 বছর ধরে অনেক মানে বেশি সময় কাটানোর ইয়েতে দেখতে পাচ্ছি যে 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 অনেক ধরনের প্রাণী, শুধু আমি এই মাছরাঙা বা এই মেছো বিড়ালের কথা নয়, যে যেমন শিয়াল, বিভিন্ন আমাদের ছোটবেলা কেটেছে, আমরা মাঠেতে এত শিয়াল দেখেছি, এত তাদের চিৎকার শুনেছি, শীতকালে এত ডাকতো তারা, মানে ভালো লাগতো। তো সেই শিয়ালদের আবার দেখা পেলাম অনেক কিছু, কিন্তু আমরা দেখছি কেমন যেন মনে হচ্ছে তাদের সংখ্যাটা কি বাড়ছে, বা তাহলে সেটা তো একটা ভালো দিক, এটা হলো ব্যাপার। তো ওরা এত সংঘবদ্ধ হয়ে এত চমৎকার ভাবে ব্যাপারগুলো বললো, প্রত্যেকটা অ্যাসপেক্টসই মোটামুটি ওরা ছুঁয়ে ছুঁয়ে গেল, এবং মানে অনেকটা ডিটেলেও বললো, ভালো লাগলো। আর এই যেটা ফিশিং ক্যাট, এটা তো এইটার তো কোনোদিন সেইভাবে আমার মানে দেখার সুযোগ পাইনি। ছোটবেলায় হয়তো আমরা দেখেছি, কিন্তু ইদানিং কালে আর তো সেগুলো দেখা যায় না। তবে ওরা যেটা বললো, এই হাওড়ার একটি ওইখানে একবার যাওয়ার ইচ্ছা আছে। ওখানে আমরা জানি ওখানে যারা একটা রিসর্ট বানিয়েছে, এবং সেটার ওরা ইয়েও করে, গাইড ইয়ে করে দেয়, এখানে থাকলে একটা বা দুটো নাইট স্টে করলে দেখা যায়, ছবিও তোলা যায়। সেটার একবার ইচ্ছা আছে, আমরা সেটা যাব। তো ফিশিং ক্যাট তো আহ, আমরা আমরা এগুলো ছোটবেলায় স্মৃতিতে যতটুকু ধরা পড়ছে, কিন্তু পরবর্তীকালে তো আর তাদেরকে আমরা পাচ্ছি না। তো এদের সংখ্যা কমেছে, এবং ওরা বললো তথ্য দিয়ে সারা পৃথিবীতে এদের অবস্থাটা কি। তবে কিছু কিছু মানুষের ভুল ধারণার জন্য এদের মৃত্যু, যেমন ওয়েটল্যান্ডের ক্ষতি হচ্ছে, সেটা যেমন সঠিক কথা। বিশেষ করে আমাদের এই যে মানে ফ্ল্যাট কালচার, এবং বসত মানে ফ্ল্যাট বাড়ি তৈরি করার জন্য হচ্ছে মেইন একটা ওয়েটল্যান্ড গুলো বা এগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর কিছু মানুষের ভুল ভ্রান্তি থাকার কারণে অনেক আমাদের অ্যানিমেলদের ক্ষতি হচ্ছে, সেগুলো ওরা বললো খুব সুন্দর। তো আমার তো ভীষণ ভালো লাগলো। আশা করি যারা ওরা শুনলেন, অন্য ছাত্রছাত্রীরা এবং অধ্যাপকরা শুনলেন, তারাও নিশ্চয়ই এটাতে খুব উপকৃত, মিনস অনেক কিছু নতুন জানতে পারা গেল, এটাই বলতে চাইছি। আর হ্যাঁ, এটা যদি ওদের তরফ থেকে বলাটা আর একটা বিরাট অ্যাডভান্টেজ হলো যে ওরা যদি এটা থেকে নিজেদেরকে মোটিভেট করতে পারে, এবং ভবিষ্যতে এই সংরক্ষণের জায়গাগুলো আরো নিজেরা ইনভলভ হতে পারে, তাহলে তাতে করে উপকার এইসব প্রাণীগুলোকে আমাদের হয়তো পৃথিবী থেকে চলে যেতে হবে না। এটা একটা ব্যাপার। আহ, আর বেশি কিছু বলার নেই, আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। মানে ওরা এত খুব মানে মানে আমার মনে হলো খুব প্রফেশনাল আর কি, হয় না সেই একদম খুব স্মার্ট এবং প্রফেশনাল। ওদের মধ্যে তো কোনো আমি হেজিটেশন হেজিটেশন বা কোনো একটা যে আমরা বলতে গিয়ে যখন জড়তা, হয়তো জড়তা তোতলাই, তো ওদের মধ্যে তো আমি এটাই আমার ইয়ে লাগলো, ওরা এত স্মার্ট বললো গোটা ব্যাপারটা। হ্যাঁ, এত চমৎকার ভাবে ওরা প্রেজেন্ট করলো যে ওদেরকে সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, আশীর্বাদ। এবং আমি বলবো যে মাঝে মাঝে এটা সত্যি মনে হয়, আমাদের এই অনলাইন এডুকেশন আসার আগেও মনে হচ্ছিল, বা অনলাইন এডুকেশন এসেও তো মনে হচ্ছে যে অনেক সময় আমরা বিরক্ত হই আমাদের স্টুডেন্ট ছাত্রছাত্রীদের প্রতি, যে তারা হয়তো ঠিক মন দিয়ে আমাদের এগুলো ফলো করছে না। কিন্তু আবার ওদেরকে যখন বলতে বলা হলো, ওরা এত চমৎকার এটা বললো যে তখন অনেক সময় আমাদের ভাবতে হয় যে আমাদের ত্রুটিটা কোন জায়গায়, আমাদের কেন ওরা এত অ্যাটেনটিভ হতে পারছে না, তার জন্য কি ওদের ঠিক সেই শিক্ষার মধ্যে যে আনন্দের জায়গাটা হারিয়ে গেছে বলে, তাতে আমাদের ব্যর্থতা, আমাদের সিস্টেমের ব্যর্থতা, আমাদের হয়তো ব্যর্থতাটাই বেশি, সেটা বুঝতে পারি। আর তার সঙ্গে তো যোগ হয়েছে এই করোনাকালীন অনলাইন সিস্টেম, যেখানে হ্যাঁ অনলাইনের অনেক অ্যাডভান্টেজ আছে, অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু আমাদের দেশের দুর্ভাগ্য এটাই যে আমাদের নেটওয়ার্ক সিস্টেম এগুলো এতটাই খারাপ যে আমরা সেই অ্যাডভান্টেজ গুলো নিতে পারি না। তবে অবশ্যই সেটা অফলাইনের সঙ্গে তুলনীয় নয়। তো আমার এই শিক্ষাটাও হলো ওদের এই বলাটা শুনে, যে এত চমৎকার ভাবে ওরা, আমার মনে হয় না যে ওরা খুব বেশি দিন এটার জন্য প্রস্তুতি নিয়েছে। এত হয়তো কম সময়ের মধ্যে আমি যতদিন মানবেশদার কাছে শুনছিলাম, যে তো খুব বেশি দিনের প্রস্তুতি ওদের নয়, তবু তার মধ্যে যে এত চমৎকার করতে পারলো, তার মানে তাদের তো পোটেনশিয়ালিটির অভাব কিছু নেই। হয়তো এই সমাজ
এই দিশাহীন শিক্ষা ব্যবস্থা সবকিছুই হয়তো ওদেরকে অনেকটা, তবু আমি আবার আবার ওই ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলবো, সবকিছু নেগেটিভ অনেক কিছু থাকলেও এই মানে বিষয়টার মধ্যে আনন্দ পেতে হবে, এবং সেই বলে না দাঁতে দাঁত লাগিয়ে পড়ে থাকতে হবে, চেষ্টা করতে হবে যখন তুমি অন্য কোনো দিকে এখন এই মুহূর্তে ভাবছো না। তো যাই হোক, তার সঙ্গে এইটা তোমাদের একটা এক্সপিরিয়েন্স হলো, এবং আমি আশা করব যে ভবিষ্যতে তোমরা এই এদের সংরক্ষণের জন্য আহ তোমরা যদি নিজেদের এলাকায় বা যে কোনো ভাবেই সমাজকে ইনফ্লুয়েন্স করতে পারো, নিজেরাও যুক্ত হতে পারো, সেটা তাহলে ভালো লাগবে আমাদের। এবং আমি সর্বশেষ আমি আবার ধন্যবাদ জানাই অধ্যক্ষ মহাশয়কে, ধন্যবাদ জানাবো সমস্ত আমাদের এই কলেজের, বিজয়নারায়ণ কলেজের জুলজি ডিপার্টমেন্টের সমস্ত অধ্যাপককে, সমস্ত ছাত্রছাত্রী, আইকিউএসির কোঅর্ডিনেটর পিনাককে, এবং আরো উপস্থিত সমস্ত অধ্যাপক যারা রয়েছেন সকলকে আমার খুব ভালো লেগেছে, এবং আমি খুবই এরম আমি সম্মানিত এতটাই যে আমি আমার ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। এইটুকুই আমার বলা, মানবেশ দা, এইটুকু।